এবং 10ই জুলাই ত্রিপুরায় বিজনেস কনক্লেভের নামে আবারও যে মহাযজ্ঞ হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরার নাম করে, এর মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্যবাসীকে আবারও বোকা বানিয়ে বিশেষত যুব সমাজকে বিভ্রান্ত করে 2028-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা বদ রাজনৈতিক পরিকল্পনা। আমরা এর স্বরূপ উন্মোচিত করে দিতে চাই এবং সরকারের কাছে দাবি করব, পূর্বেকার দুটো যে কনক্লেভ বা বিজনেস সামিট, এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করার জন্য, আর এই বিজনেস সামিটে যাদের যাদের সাথে কিসের ভিত্তিতে চুক্তি হয়েছে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কবে কার্যকরী হবে এবং কবে সম্পন্ন হবে এই সম্পর্কেও কিছু জানানো হয়নি, এটাও জানানোর জন্য। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অতীতেও সেন্সাসের ক্ষেত্রে বেকার যুবকদের দিয়ে রাজ্যে, অন্তত আমি জানি, যেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীদের দিয়ে সেন্সাস করানো হতো একটা চুক্তিবদ্ধ ভাতার বিনিময়ে। এই জায়গায় আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা যখন অনেক কারণের মধ্যে শিক্ষকের অপ্রতুলতার ফলে আজকে গভীর সংকটে নিমজ্জিত, সেই জায়গায় আবার 9,000 শিক্ষককে এই সেন্সাসের কাজে নিয়োজিত করাটা শিক্ষাক্ষেত্রকে পরিকল্পিতভাবে যে ধ্বংস করে দেওয়া সরকারি শিক্ষাক্ষেত্রকে, তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টারই অংশস্বরূপ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রদেশ কংগ্রেস দাবি করছি, এবারকার এই সেন্সাসেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের চুক্তির ভিত্তিতে একটা তাদেরকে ভাতা দেওয়ার মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি। কার্যকলাপের ফলে নতুন নতুন নানা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। কোনটা রেখে কোনটা বলবো এ নিয়ে আমরাই নানা সময়ে সংশয়ে পড়ে যাই। আর আমাদের সাংবাদিক বন্ধুদের, তাদের এমনিতেই যেই দুরবস্থা, তার মধ্যে আছে চাপ, আইনি বেআইনি নানা চাপ। এর মধ্যে ওনারাও কতটা কি করবেন এ ভেবে উঠতে পারেন না। নিজেদের নিরাপত্তার প্রশ্নে, পরিবার পরিজনদের রক্ষার প্রশ্নে, এটা আমাদের রাজ্যের বিচ্ছিন্ন না, গোটা দেশেরই সমস্যা। যাই হোক, আজকে প্রধানত গতকালও পর্যন্ত 9 থেকে 10 যখন মোদিজির ভাষ্য অনুযায়ী বা আমাদের দেশের রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগ, তাদের ভাষ্য অনুযায়ী দেশে চরম আর্থিক সংকটে জর্জরিত। সে সময় নানা ঘটনা, আমি সব বলবো না, শুধু গত 9 এবং 10 তারিখ আমাদের রাজ্যে কি বিজনেস কনক্লেভ নামে, তাই তো বোঝানি, ডেস্টিনেশন ত্রিপুরা এই নামে একটা যজ্ঞ করা হয়েছে। তো সেই যজ্ঞে অনেকটা, আমি এগুলিকে বলি, ওই ভূতের বাবার শ্রাদ্ধ করার মতো খরচ। এটা সারা দেশে মোদিজি প্রচলন করেছে, আমাদের রাজ্যে অত্যাধিক বেশি। মেলা, খেলা, জাতীয় প্রোপাগান্ডা, বিশেষ করে প্রোপাগান্ডায়, এতে ব্যক্তি মানুষ কাদের লাভ হচ্ছে এটা রাজ্যবাসী ইতিমধ্যে জেনে গেছেন। আপনারা তো আরও ভালো জানেন, সবটা সবসময় বলেন না, বলতে পারেন না, আমরাও বলি না সবটা। মানুষ সকলেই এটা বুঝে যাচ্ছে যে এতে লাভবানটা কারা হচ্ছে। তো
তো এই ডেস্টিনেশন ত্রিপুরা এই মৌ স্বাক্ষর হয়েছে কতজনের? মন্ত্রী 300 না, 300 না, 400 মৌ স্বাক্ষর হয়েছে। আর 342, ঠিক আছে, এবার 342 মৌ স্বাক্ষর হয়েছে। 1 লক্ষ সম্ভবত 21,000 কোটি টাকা ঘোষণা ছিল। 1 লক্ষ কোটি টাকা হয়ে গেছে 1,21,000 কোটি টাকা। ভালো কথা। ত্রিপুরা ডেস্টিনেশন ত্রিপুরা না হয়ে ডেস্টিনেশন চন্দ্রলোক হয়ে যাবে যদি সবটা কার্যকরী হয়। তো ছোট্ট করে আপনার আমাদের দেশে সমস্ত বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা সুতের মতো বিনিয়োগ তুলে দিচ্ছে। এ হচ্ছে দেশের বর্তমান অবস্থা। কেন্দ্রীয় সরকারের স্বীকার, সেবির হিসাব, সরকারের শিল্প দপ্তর সহ সমস্ত দপ্তরের পার্লামেন্টে দেওয়া তথ্য, আমাদের রিজার্ভ ব্যাংকের তথ্য, যে সুতের মতো বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে দিচ্ছে। এবং আপনারা অবগত আছেন, অবগত আছেন, আগে বলেছি, আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজি বিনিয়োগ করার জন্য উৎসাহিত করছেন আদানিকে আমেরিকায়। 10,000 কোটি ডলারের বিনিয়োগ শুরু করে দিয়েছে আমেরিকায়। আমাদের দেশের কর্পোরেটদের কয়েকজন 2-3 জনকে বাছাই করে মোদিজি 20,000 বিলিয়ন ডলারের বিনিয়োগ করার জন্য আমেরিকায় পাঠাচ্ছে। হঠাৎ করে ত্রিপুরায় আর মাত্র 1 বছরের কিছু সময় বাকি থাকতে এই ডেস্টিনেশন ত্রিপুরায় এই যে ভূতের বাবার যজ্ঞের মতো টাকা, স্রোতের মতো টাকা খরচ করে 2 দিনে কি ছিল বোধহয় 500 জন আসার কথা, এসে গেছেন নাকি অতিথি 1000 ছাড়িয়ে। এ সমস্ত বিষয়ে যেতে চাই না। এতে মৌ স্বাক্ষর হয়েছে, অনেক বিষয় বলা হচ্ছে, বিদ্যুৎ, কৃষি, চা এবং নানা ক্ষেত্রের কথা বলা হয়েছে। আমি এগুলি নিয়ে 2-একটা কথা পরে বলবো। শুধু প্রথম প্রশ্ন হচ্ছে, তার আগে 21 সালে 3,000 কোটি যে 300 কোটি, 3,000 কোটি না, 300 কোটির যে 3,000 কোটির 3,000 কোটির যে বিজনেস কমপ্লিট হয়ে গেল, যেখান থেকে সেই সময়কার প্যারাসুটে চড়া আছে মুখ্যমন্ত্রী, আর তৎকালীন অর্থমন্ত্রীর ঘোষণা ছিল 10,000 কর্মসংস্থান হতে পারবে। নীলের কাছে পুঙ্খানুপুঙ্খ হয়তো হিসাব আছে, কিন্তু আমার কাছে যে একটা হিসাব আছে 10 জনের হয়েছে কিনা জানা নেই। কিন্তু এই সময়ের মধ্যে 1 লক্ষের উপর আমাদের রাজ্যের তরুণ তরুণী, যুবক যুবতী, তারা হন্যে হয়ে কাজ খুঁজতে খুঁজতে বাধ্য হয়ে কেউ বহির্রাজ্যে, কেউ বিদেশে চলে যাচ্ছে। এবং পরিতাপ দুঃখের কথা, এই 7 দিনও হয়নি আমাদের রাজ্যের ছামনুর ট্রাইবেল একটা যুবক, 35 বছরের যুবক, এই বহির্রাজ্যে কম পরিশ্রমের মানে মজুরিতে পারিশ্রমিকে অতিমাত্রায় পরিশ্রমের কাজ করতে করতে অসুস্থ হয়ে মারা যাওয়ার পর লাশ হয়ে ফিরে এসেছে। 8 বছরে এটা প্রায় একটা প্রতিদিনকার চিত্র হয়ে দাঁড়িয়েছে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তেমন জায়গায় নয়, পোলো টাওয়ারে দেশের বিশিষ্ট শিল্পপতিদের নিয়ে বিজনেস কমপ্লিট করেছে। আরেকটা মনে আছে, 23 সালের তারিখ বলতে সময় লাগবে, যাব না আমি। 3,800 কোটি টাকা বলা হয়েছিল পাইপলাইনে আছে। আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন পাইপলাইনে টাকাটা চলে এসেছে। আমার আজকে যদি সৎ সাহস থাকে একটু জানান না এগুলির গতি কী হল। সেই ক্ষেত্রে একটা উপমা না দিয়ে পারছি না। আপনাদের সকলেরই স্মরণে থাকার কথা, আমাদের অধ্যাপক ডাক্তার মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনাদের কারো কারো প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন, আমার একটা বড় ক্লাব চালানোর অভিজ্ঞতা আছে,
ফলে সরকার চালানোটা কোনো কঠিন হবে না। তো আপনারাই ভেবে দেখুন, কোনো ক্লাবই হোক, সামাজিক প্রতিষ্ঠানই হোক, ছোট ব্যবসায়িক কেন্দ্রই হোক, প্রত্যেকে ধরুন গত বছরের একটা বাজেটে একটা পরিকল্পনা গৃহীত হয়েছিল, এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে না হয়েছে, এর লাভ লোকসান কি, এটা আগামী পরিকল্পনা গ্রহণ করার আগে প্রথম তো এটা তুলে ধরে, ক্লাবের সদস্যদের কাছে হলেও তুলে ধরে যে এই হয়েছে। তো এই যে তৃতীয়বার এত টাকা ব্যয় কংক্রিট করেছে, আগেরগুলির ফলাফল কি মুখে বললেই তো হবে না। মোদিজিও তো কিছুদিন আগে বলতেন, হ্যাঁ তৃতীয় অর্থনীতির শক্তিশালী দেশ, ঝামা ঘষে দিয়ে IMF 2 মাস আগে বলেছেন না ষষ্ঠ, এবং এভাবে চললে এটা 30 সালে এটা 10ম স্থানে চাইতেও নিচে নেমে আসবে, IMF বলেছে। আর বিশ্বব্যাংক গত 29শে জুন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দিয়েছে হয়েছে কি, আমাদের বৈদেশিক ঋণ প্রতি বছর 8 বছর যাবৎ লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে গত 1 বছরে ভারত স্বাধীন হওয়ার পর কোনো বছরে এত বৃদ্ধি হয়নি বৈদেশিক ঋণ যতটা বৃদ্ধি হয়েছে। আমি চাইলে তথ্য দিয়ে দেব, সময় নিতে চাই না। তো এই হচ্ছে দেশের হাল। আমাদের মাননীয় ডক্টর মুখ্যমন্ত্রী, আমাদের বিশ্বাস জন্মেছিল যখন বলেছেন, আর তার আগের যে পরিস্থিতি ছিল 18 সালে ক্ষমতায় আসার পর প্রতিদিনকার অত্যাচার, লুটপাট, বাইক বাহিনী, পুলিশ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, ভাবা গিয়েছিল হয়তো উনি যে ওনার যে পারিবারিক জন্মসূত্রে যে পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, এর নিরিখে হয়তো রাজ্যের মানুষ খানিকটা রিলিফ পাবে, এ থেকে হয়তো মুক্তি পাবে। অভিজ্ঞতা কি আমি বলতে চাই না, এগুলি বারবার বলা হয়েছে, আপনারাই বলেছেন সংক্ষেপ করার জন্য, মিলিয়ে দেখবেন। শুধু সংক্ষেপে বলতে চাই, অভিজ্ঞতা হচ্ছে না, কমা তো দূরস্থ, সব ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্র সহ আইন শৃঙ্খলা, লুটপাট, দুর্নীতি, সরকারি ক্ষেত্র সহ দুর্নীতি, সমস্ত দিক থেকে অসত্য মিথ্যা তথ্য পরিবেশন, সমস্ত দিক থেকে অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ কি যেতে বাধ্য হচ্ছে না এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? এ নিয়ে বিতর্ক থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, আমাদেরও সন্দেহ থাকতে পারে, কিন্তু সত্যকে তো লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। ফলে এই জায়গায় এই যে বিজনেস কংক্রিট হয়েছে, সেই ক্ষেত্রে সম্ভাবনাময় কেন 8 বছর হয়ে গেল আপনাদের প্রতিশ্রুতি, আমাদের মাটির নিচে যে গ্যাস আছে একে নির্ভর করে সার কারখানা করা, কোন ভয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখতে পারছেন না? শুধু গল্প শোনাচ্ছেন, বিয়ে হয়ে গেছে, এইমসের সাথে বউ হয়ে গেছে, হেন হয়ে গেছে, তেন হয়ে গেছে, বিনা চিকিৎসায় মারা যাওয়া, আর আমাদের বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, সাধারণ গরিব মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে শিলচর চলে যায়। ত্রিপুরাকে নির্ভর করে না, জিবিকে, আইলেসকে, বা এখন কি সৃজা, মিজা, কত কিছু হচ্ছে, শান্তিনিকেতন, এই সমস্ত কিছুকে নির্ভর করে না, শিলচর চলে যায়। আর যাদের সামান্যতম অবস্থা, মন্ত্রী, সরকারি দলের বিধায়ক থেকে তাদের আত্মীয় পরিজন, কে জিবি বা আইলেসে চিকিৎসা করায়? কে? এরকম তো বাধ্য হয়ে অনেকে এমন অবস্থায় চলে আসে, বাধ্য হয়ে কি ওই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে যেতে হচ্ছে। তো এই বিশ্বমানের অবস্থা, আবার এই সমস্ত কংক্রিটের যে চুক্তি হয়েছে তো স্বাদ নেই কেন? 1 লক্ষ হেক্টর
প্রস্তাবনায় ছিল, কিন্তু কালকে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বা বিভিন্ন ক্ষেত্রে কৃষিক্ষেত্রে যে চুক্তির যে কিছু পরিসংখ্যান দিয়েছে এতে রাবার নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর কংক্রিট শুরু হওয়ার পূর্বে ছিল হ্যাঁ রাবার সম্ভাবনাময় শিল্প নিয়ে আলোচনা। 1 লক্ষ হেক্টর জমি খালি পড়ে আছে, রাবার চাষ হতে পারে। আর কেমনতর সরকার যারা শিল্পের বিকাশ চাইছে, গত এই বন্যার আগে কিছুদিন আগে যেটা অসম্ভব ঝড় হয়ে গিয়েছিল, তার আগে ভয়ঙ্কর তাপের সৃষ্টি হয়েছিল। দুটো কারণে আমাদের রাবার চাষিরা, অর্ধেকেরও বেশি রাবার চাষি বিপন্ন হয়ে গেছে। এবছর খেতে পারবে কিনা কি করে? রাবার চাষ তো এ থেকে লেটেক্স বের করা তো কঠিনই হয়ে গেছে, খেতে পারবে কিনা এ নিয়ে সংশয় হয়েছে। গিয়েছে রাবার বোর্ডের কাছে, গিয়েছে ডিএমদের কাছে, তারা সহযোগী হয়ে গিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে সরকারের ক্ষমতা নিয়ে সাহায্য করার। তো কিসের ডাবল ইঞ্জিনের সরকার, কিসের উন্নয়নের সরকার, কিসের কৃষি বিপ্লবের গল্প শোনাচ্ছে প্রতিদিনের সরকার? সেগুলি তো আছেই, তার সাথে হয়েছে এই যে বন্যাজনিত পরিস্থিতি। এই ক্ষেত্রে একটা সামান্য শুধু উল্লেখ করতে চাই, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট 2 বছর আগে, আবার অগাস্ট মাস ফিরে আসছে, আতঙ্কের মাস 24 সালের অগাস্ট, ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ। 1/2-এরও বেশি মানুষ বিপন্ন হয়ে গিয়েছিল, প্রায় 40 জন মানুষ নিহত হয়েছিল বন্যায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট ছোট জগন্নাথ, রাজ্য সরকার এতটাই ভীত যে দাবি করতে পারেনি এই রাজ্যকে বন্যা পীড়িত অঞ্চল বলে ঘোষণা করার, দাবি করে প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করার। তাহলে কেন্দ্রীয় সাহায্য আসার সুযোগ ছিল, কিন্তু কতটা নির্মম, কতটা ক্ষমতা লোভী, ক্ষমতা চলে যাওয়ার ভয়ে এই দাবি করতে পারে। পুনরায় আজকে কখনো এই নদীর জল বাড়ছে, কখনো ওই নদীর জল বাড়ছে, একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি সারা রাজ্যে বিরাজ করছে। সেই জায়গায় কৃষিক্ষেত্র তো বিপন্ন হয়ে গেছে। ধানের চারা রোপণ করা হয়েছিল, এই সব জলে ডুবে ধ্বংস হয়ে গেছে। শসা সহ যেই সমস্ত সবজি গাছে ফলে ছিল, সে সব জলে ডুবে শেষ হয়ে গেছে। সরকার ভূমিকা কি আমরা আগামী বলতে পারি? এই যা কিছু অর্থ ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের সহ তার তো কোনো প্রস্তুতি নেই মানুষকে রক্ষা করার, আগাম রক্ষা করার। আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, ওই তেলিয়ামুড়ার কাছে বড়মুড়া রাস্তায় এক শ্রমিক, ওই ট্রাক চালক বুকে চাপা পড়ে ঘন্টার পর ঘন্টা তীব্র মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে মারা গেছে। তাকে উদ্ধার করার চেষ্টাও করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু দুটো উপমা আপনাদের দিয়েই আমি আমার, তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নজরে এসেছে। সেন্সাস শুরু হয়েছে, ভালো কথা, সেন্সাস হবে, হাজার হাজার কোটি টাকা বাজেট। তারপরেও আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ, নানা কথা আছে, এবং এটা ঠিক সরকারি শিক্ষা ব্যবস্থা না, গোটা শিক্ষা ব্যবস্থার গুণগত মান তলানিতে চলে গেছে। এগুলি নিয়ে দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে কলঙ্কিত করা হচ্ছে। পরীক্ষা ব্যবস্থার যোগ্যতার কোনো মূল্য নেই, যোগ্যতা মাপকাঠি হচ্ছে অর্থ, উপার্জন, অবৈধ উপার্জন। এগুলি নিয়ে লড়াই আন্দোলন হচ্ছে, সেসব আলাদা কথা। কিন্তু আমাদের রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে, ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী এখানেও পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষকের অপ্রতুলতা, একজন মাত্র শিক্ষক দিয়ে 345টা স্কুল চলছে। সরকারি স্কুল 500-র বেশি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার ছেলে মেয়ে প্রতিদিন শিক্ষাঙ্গন ছেড়ে চলে যাচ্ছে। যাদের সামান্য কিছু উপার্জনের ক্ষমতা আছে তারা ভিড় করছে সেখানে বেসরকারি শিক্ষা কেন্দ্রে। আর অযাচিতভাবে প্রবেশ করে কেউ কেউ, কোনো সময় কোনো জনপ্রতিনিধি, কোনো সময় কোনো পাওয়ারফুল আমলা শিক্ষক কুলদের তাদেরকে সেখানে শাসাচ্ছে, তাদেরকে
দায়বদ্ধ করছে এই অবনতির জন্য। আসল দায় তো হচ্ছে সরকার, সরকারের নীতি। এই সরকারি কেমনতর সরকার যখন এই অবস্থা শিক্ষা ৯,০০০ শিক্ষককে দায়িত্ব দিয়েছে সেন্সাস করার জন্য, এবং এও কি তাদের নিজস্ব পয়সা সেসব তাদের নিজেদের মোবাইলে নিজস্ব পয়সায় করতেন। আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে দাবি করতে চাই, সেন্সাস শিক্ষকদের দিয়ে করানো যাবে না। শিক্ষকরা তাদের শিক্ষণ কেন্দ্রে তারা তাদের দায়িত্ব পালন করুন। অতীতে আমাদের অভিজ্ঞতা আছে, সেন্সাসে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের একটা চুক্তির নিরিখে তাদেরকে নিয়োগ করা হতো, তাদেরকে দিয়ে সেন্সাস করানো হতো। এই রেকর্ড এখনো সেন্সাস দপ্তরে খুঁজলে পাওয়া যাবে। কোনো অসত্য কথা হলে পর আমি আমার কথা বলা, আগামী দিন থেকে কথা বলা বন্ধ করে দেবো। আমার নিজের অভিজ্ঞতা আছে, নামটা বলতে আপত্তি নেই, সকলে জানেন সমীরণ চক্রবর্তী নামে এ রাজ্যের একজন বিশিষ্ট নাগরিক, ক্রীড়াপ্রেমী, ক্রিকেটকে যিনি ত্রিপুরায় একটা উন্নতির শিখরে ভারতের কাছে পরিচিতি এনে দিয়েছিল, সেই সমীরণ চক্রবর্তী এই সেন্সাস দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। আমি ওনার হাত ধরে সে সময় যুব আন্দোলনের কর্মী ছিলাম, সেই সুবাদে ওনার মাধ্যমে আমি প্রচুর ছেলে মেয়েকে সেই সময় ওনার সহযোগিতায় সেন্সাসের কাজে নিয়োজিত করেছিলাম। এই তারা একটা দীর্ঘ সময় সরকারি কিছু অর্থ পেয়ে তার উপকৃত হতো ও সেন্সাসের কাজটাও সুন্দরভাবে সুসম্পন্ন হতো। কেন এখন সেটা হবে না? হাজার হাজার কোটি টাকা ওই ভূতের বাবার শ্রাদ্ধের নামে যদি খরচ করা যায়, আর কিছু বেকার যুবক যুবতীকে চাকরি দিচ্ছ না, চাকরি দিতে পারছো না, গল্প তো অনেক কিছু শোনাচ্ছ। ওই বছরে 2 কোটি বেকার, এখানে বছরে 50,000 চাকরি, এগুলি নিয়ে পরবর্তী সময় নীলবাবুরা বলবেন। আমি সেই সমস্ত দিতে চাই না, শুধু নির্দিষ্টভাবে না বললেই নয়। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের একটা বিখ্যাত বাণী শিশুপালকে নিয়ে। শিশুপালের পিসি শ্রুতিশ্রুরাকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে শিশুপালের 100টা পাপ পর্যন্ত আমি বরদাস্ত করতে পারি, এরপর আর না। পরিণতিটা সকলেই জানেন। এর সাথে সনাতন ধর্মের একটা অতি উল্লেখযোগ্য উক্তি, পাপের ঘরা পূর্ণ হলে পরিণতিটা কি, এটা সকলের জানা। আর একজন আমাদের দেশের জাতীয় নায়কদের মধ্যে অন্যতম, আমাদের দলভুক্ত না হলে পরেও ওনাকে আমি শ্রদ্ধা করি। ওনার আমাদের দেশপ্রেম আর গণতন্ত্রের প্রতি যে ওনার শ্রদ্ধা, সেই অটল বিহারী বাজপেয়ী। ওনার একটা উক্তি আজকে আমার মনে হয় এ সময়ে ভারতবর্ষের চালকদের, সরকারি ক্ষেত্রের সমস্ত চালকদের মনে রেখে উনি উক্তিটা করেছিলেন ওনার জীবদ্দশায়, যে গৃহস্থের বাড়ির কুকুর যদি চোরকে চুরি করতে দেখে না চিৎকার করে, তাহলে হয়তো এ থেকে বোঝা যায় কুকুরটার চোরটা অতিমাত্রার চেনা একজন চোর। বলে এ কথাটা বলে আমি রাজ্যবাসীকে এই সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিজনেস কনক্লেভটা সম্পূর্ণ হচ্ছে আগামী 28 সালের নির্বাচনকে সামনে রেখে রাজ্যবাসী, বিশেষত এই রাজ্যের পায়ের তলার মাটি সারা দেশেই হারিয়ে ফেলেছে। এই রাজ্যে বিশেষ করে একেবারে ক্ষয়ে গেছে। এই সমস্ত কারণে মানুষকে বিভ্রান্ত করার জন্য আর যুব সমাজকে আবারও ব্যবহার করা যায় কিনা, বিভ্রান্ত করা যায় কিনা, এই লক্ষ্যেই আবারও সেই সমস্ত গল্প শোনানো হয়েছে।